আজকে আমি আপনাদের সাথে এক্সপ্লোশন করতে যাচ্ছি প্যারিসের তৈরি এক মাস্টারপিস সিনেমা হুগো, যেটা মার্টিন স্করসেজের পরিচালনায় 2011 সালে রিলিজ করা হয়। মুভিটির IMDb রেটিং হচ্ছে 7.5 আউট অফ 10। IMDb রেটিং দেখে সিনেমাটিকে তুলনা করা ঠিক হবে না, কারণ মুভিটি 11টি রেওয়ার্ড পেয়েছে, তার মধ্যে আছে 5টি অস্কার রেওয়ার্ড। মুভিটির কাহিনী জীবনযুদ্ধে হেরে যাওয়া এক বৃদ্ধ লোক এবং 12 বছরের ইতিম একটি ছেলেকে নিয়ে। ছেলেটির বাবা মারা যাওয়ার পর বাবার রেখে যাওয়া শেষ স্মৃতি একটি নষ্ট রবট, সেটা সে ঠিক করার চেষ্টা করে। সে এই রবটটিকে ঠিক করতে পারবে নাকি? যদি ঠিক করতে পারে তাহলে সে বৃদ্ধ লোকটির সাথে রবটটির কোনো সম্পর্ক আছে নাকি? যদি সম্পর্ক থেকেও থাকে, জীবনযুদ্ধে হেরে যাওয়া দুজনের ভাগ্য পরিবর্তন করতে পারবে নাকি? চলেন সেটা দেখা যাক। সালটা ছিল তখন 1931। প্যারিসের তৈরি এক রেলওয়ে স্টেশনের মাঝে দিয়ে সিনেমাটিক এক চোখ জোড়ানো দৃশ্য দিয়ে সিনেমাটি শুরু হয়। স্টেশনে আছে একটি বৃহত্তাকার ওয়াল ক্লক, আর এই ওয়াল ক্লকের ভিতর থেকে একটি 12 বছরের বাচ্চা নজর রাখছে। এই ছেলেটির নাম হচ্ছে হুগো। গল্পের বেশ কিছু ছোট ছোট ক্যারেক্টার আছে এবং তাদেরও আলাদা কিছু গল্প রয়েছে। যেমন স্টেশন ইন্সপেক্টর গুস্টভ, সে একটি মেয়েকে মনে মনে ভালোবাসে যার নাম হচ্ছে লিসে, যে এই স্টেশনে ফুল বিক্রি করে। এরপরে রয়েছে মিস্টার ফ্রিক, যে নিউজ পেপার বিক্রি করে। দাদুর বয়স 80 হলে কি হবে, তার মন তো এখনো 18ই আছে। তার জন্য সে প্রতিদিন ম্যাডাম এলির সাথে কথা বলার জন্য চেষ্টা করে, কিন্তু তার কুকুরের জন্য সে কথা বলতে পারে না। এরপরে আছে মিস্টার লেভিসি, যার একটি লাইব্রেরি রয়েছে। অবশেষে আছে পাপা জর্জ, তার সাথে একটি ছোট মেয়ে আছে যার নাম হচ্ছে ইসাবেল। তবে আমাদের হুগোর নজর পড়ে পাপা জর্জের সেই খেলনাটির উপর। যদিও আমি প্রথমে ভেবেছিলাম সে ইসাবেলকে ফলো করতেছে, আমার অবুঝ মন শুধু ভালো কথা চিন্তা করে। যাই হোক, হুগো তখন সেই খেলনাটি চুরি করার জন্য চুপি চুপি সেখানে যায়। তখন পাপা জর্জ তাকে ধরে ফেলে এবং বলে, অবশেষে তোমাকে হাতে নাতে ধরতে পেরেছি, তোমার কাছে যা যা আছে সবকিছু বের করে দাও, নয়তো আমি পুলিশকে ডাকবো। হুগো তখন তার পকেট থেকে কিছু পুরনো ঘড়ির যন্ত্রপাতি এবং একটি নোটবুক বের করে দেয়। পাপা জর্জ তখন নোটবুকটি দেখে ইমোশনাল হয়ে পড়ে। নোটবুকটির সাথে পাপা জর্জের কি সম্পর্ক সেটা আমরা পরে জানতে পারবো। এরপর পাপা জর্জ হুগোকে বলে, নোটবুকটির মধ্যে আঁকা ছবিগুলো কি তুমি এঁকেছ নাকি কোনোখান থেকে চুরি করে এনেছ? হুগো তখন তাকে তার নোটবুকটি ফিরিয়ে দিতে বলে, কিন্তু পাপা জর্জ তখন তাকে রেগে বলে, তুমি চুরি করতে এসে ধরা পড়েছ, তার উপর আবার বেয়াদবি করতেছ। আমি তোমাকে নোটবুকটি ফিরিয়ে দিতে পারবো না, তুমি এখন চলে যাও। কথাগুলো জোরে বলার কারণে ইন্সপেক্টর গুস্টভ সেটা শুনতে পায়। পরে সে হুগোকে ধরার চেষ্টা করতে থাকে। অনেক কষ্টের পর হুগো তার হাত থেকে পালিয়ে একটি ক্লক টাওয়ারের ভিতরে আসে। সে আসলে এখানে তার আঙ্কেল ক্লডের সাথে এই ক্লক টাওয়ারের ঘড়ি দেখাশোনা করে। পরে হুগো একটি ঘড়ির ফাঁক দিয়ে স্টেশনের দৃশ্য দেখতে থাকে। তখন আমরা দেখি মিস্টার ফ্রিক প্রতিদিনের মতোই ম্যাডাম এলির সাথে কথা বলার জন্য যায়। কিন্তু আমাদের দাদুর 80 বছরের মনটা 18 হওয়ার আগে ম্যাডাম এলির কুকুরটি তাকে দেখে চিৎকার করতে শুরু করে। তার জন্য সে ম্যাডাম এলির সাথে কথা না বলে সেখান থেকে চলে আসে। আমাদের হুগো এসব মজা নিয়ে দেখতে থাকে। পরের সিনে পাপা জর্জ দোকান বন্ধ করে তার বাড়িতে যেতে থাকে। তখন তার সামনে হুগো এসে বলে, আপনি আমার নোটবুকটি দিয়ে দেন। পাপা জর্জ তখন বলে, আমি তোমাকে পুলিশে দেইনি, এটাই তোমার জন্য অনেক, আর তোমার নোটবুকটি আমি বাড়িতে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলবো, এখন তুমি চলে যাও। কিন্তু হুগো মন খারাপ করে পাপা জর্জের সাথে তার বাড়ি যেতে থাকে। এরপর পাপা জর্জ হুগোকে রেখে বাড়িতে চলে যায়। তখন হুগো ইসাবেলকে লক্ষ্য করে একটি ঢিল মারে। পরে ইসাবেল দেখতে পারে হুগো তাকে নিচে আসার জন্য বলতেছে, কিন্তু ইসাবেল জানে এসব যদি পাপা জর্জ দেখতে পারে তাহলে অনেক বড় সমস্যা হবে, তার জন্য সে মানা করে দেয়। কিন্তু আমাদের হুগো বেচারার আকুতি মিনতি দেখে তার মায়া হয়ে যায়। পরে ইসাবেল নিচে এসে বলে, তুমি কে? হুগো বলে, তোমার দাদা আমার নোটবুকটি নিয়ে এসেছে, সেটা সে পুড়িয়ে দেওয়ার আগে আমার কাছে নিয়ে আসো। ইসাবেল বলে, পাপা জর্জ আমার দাদা হয় না, আর তোমার জিনিস তার কাছে কিভাবে থাকবে? তুমি নিজেই তো একজন চোর, বরং তুমি এটা বলো তার জিনিস তোমার কাছে আছে। হুগো তখন চিন্তায় পড়ে যায়। পরে ইসাবেল বলে, আচ্ছা নোটবুকটি দিয়ে তুমি কি করবে? হুগো বলে, সেটা সিক্রেট, বলা যাবে না। ইসাবেল সিক্রেটের কথা শুনে বলে, আরে সিক্রেট জিনিসের ব্যাপারে জানতে তো আমার অনেক ভালো লাগে। আচ্ছা তুমি এখন চলে যাও, আমি সেই নোটবুকটি পুড়িয়ে দিতে দেব না। কথাগুলো শুনে হুগো চলে যায়। পরে হুগো ক্লক টাওয়ারে এসে তার বাবার রেখে যাওয়া শেষ স্মৃতি একটি নষ্ট রোবটকে দেখে ভাবতে থাকে। এই রোবটটির নাম হচ্ছে অটোমেটর। এই রোবটটি এক সময় মিউজিয়ামে ছিল। অটোমেটরটি মিউজিয়ামের অথরিটি বাতিল করে দেয়। পরে হুগোর বাবা সেটা তার বাড়িতে নিয়ে আসে। হুগোর বাবা মিউজিয়ামের চাকরির পাশাপাশি একটি ছোট ঘড়ির দোকান চালাতো। সেখান থেকে কিছু যন্ত্রপাতি নিয়ে এসে অটোমেটরটিকে ঠিক করার চেষ্টা করত। অটোমেটরটি ঠিক করার সময় তার বাবা দেখতে পারে একটি বিশেষ চাবি দিয়ে এটি চালু করা যাবে, কিন্তু সেই চাবি তারা কোথায় পাবে? তার জন্য হুগোর বাবা সেই চাবির ছবি একটি নোটবুকে এঁকে রাখে, যে নোটবুকটি বর্তমানে বাবা জর্জের কাছে আছে। পরে একদিন হুগোর বাবা মিউজিয়ামে থাকা অবস্থায় আগুন লাগে, তার জন্য তার বাবা মারা যায়। বাবার মৃত্যুর পর হুগো তার আঙ্কেল ক্লডের সাথে সেই অটোমেটরটিকে নিয়ে স্টেশনের সেই ক্লক টাওয়ারে চলে আসে। পরে সে তার আঙ্কেলকে স্কুল এবং পড়াশোনার কথা বললে তার আঙ্কেল রেগে বলে, আমি যদি তোমাকে এখানে না থাকতে দেই তাহলে তোমাকে ইতিমখানায় থাকতে হবে। পড়াশোনার চিন্তা মাথা থেকে বের করে আমার কাজে সাহায্য করো। বেচারা হুগো তখন কোনো উপায় না পেয়ে তার আঙ্কেলের কাজে সাহায্য করতে শুরু করে। এসব কথা ভাবতে ভাবতে হুগো মন খারাপ করে ফেলে। পরে সিনে মিস্টার ব্রিক ম্যাডাম এলির কাছে সকালের নিউজ পেপার নিয়ে আসলে তার সেই কুকুরটি মিস্টার ব্রিকের পায়ে কামড়ে ধরে। এতে করে সব লোক সেখানে চলে যায়। সেই সুযোগে হুগো সকালের খাবার চুরি করে খেতে থাকে। তখন সেখানে গুস্টভ চলে আসে।
সে এবারও কোনো মতে তার চোখে পড়ার আগে পালিয়ে যায়। পরে গুস্টপ লিসের কাছে এসে কথা বলতে যাবে, তখনই তার লোহার বাড়ি শব্দ হতে থাকে। বেচারা শব্দের কারণে লিসের সামনে গিয়ে লজ্জায় পড়তে চায় না, তার জন্য সে সেখান থেকে চলে যায়। পরে সিনে পাপা জর্জের কাছে হুগো এসে সেই নোটবুকটি চাইলে পাপা জর্জ তাকে বলে, আমি নোটবুকটি পুড়িয়ে দিয়েছি। নোটবুকটির পুড়ে যাওয়া ছাই পাপা জর্জ তাকে দেয়। এসব দেখে হুগো কাঁদতে থাকে। পরে পাপা জর্জ তাকে সেখান থেকে চলে যেতে বলে। হুগো সেখান থেকে দৌড়ে কান্না করতে করতে যেতে থাকে। তখন সে ইসাবেলের সাথে ধাক্কা খায়। পরে ইসাবেল তাকে বলে, তোমার সাথে আমার জরুরি কথা আছে, চলো। পরে সে হুগোকে নিয়ে মিস্টার লেভিসির লাইব্রেরিতে নিয়ে যায়। সেখানে হুগো তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কি বলতে চেয়েছিলে? তখন ইসাবেল বলে, পাপা জর্জ তোমাকে মিথ্যে কথা বলেছে, সে সেই নোটবুকটি পুড়িয়ে দেয়নি। হুগো বলে, তাহলে সে আমাকে মিথ্যে কেন বলেছে? ইসাবেল বলে, সত্যি বলতে তোমার নোটবুকটির সাথে পাপা জর্জের কোন এক গভীর সম্পর্ক আছে। কালকে সে মামা জেনের সাথে নোটবুকটি নিয়ে অনেক কথা বলেছে, এমনকি সে কান্না পর্যন্ত করেছে। পরে হুগো বলে, তাহলে এখন আমি কি করব? ইসাবেল বলে, তুমি তার কাছে গিয়ে ভালোভাবে কথা বলো, দেখো সে কি বলে। পরে হুগো পাপা জর্জের কাছে যায়। পাপা জর্জ তার পরীক্ষা নেওয়ার জন্য সেই নষ্ট খেলনাটি তাকে ঠিক করতে বলে। হুগো সেটি সহজেই ঠিক করে দেয়। পাপা জর্জ তখন বুঝতে পারে তার মাঝে কিছু ট্যালেন্ট আছে। হুগো পরে নোটবুকটির কথা বললে সে বলে, তুমি এই পর্যন্ত যতদিন চুরি করেছ সেটা শাস্তি স্বরূপ তোমাকে অবসর সময়ে এখানে কাজ করতে হবে, এরপর আমি তোমাকে নোটবুকটি ফিরিয়ে দেব। হুগো তখন তার কথায় রাজি হয়ে যায়। পরে সিনে গুস্টপ স্টেশন থেকে একটি অনাথ ছেলেকে ধরে নিয়ে ইতিমখানায় পাঠিয়ে দেয়। এসব হুগো দেখে মন খারাপ করতে থাকে আর ভাবতে থাকে, আমাকে ধরলেও তো এভাবে ইতিমখানায় পাঠিয়ে দেবে, তার জন্য আমাকে আরো সতর্ক হয়ে থাকতে হবে। পরে সিনে ইসাবেল আর হুগো লাইব্রেরিতে আসে। লাইব্রেরিতে রবিনহুডের বই দেখে ইসাবেল বলে, আমি জীবনেও একবারও সিনেমা দেখিনি, কারণ পাপা জর্জের সিনেমা পছন্দ না। হুগো তখন ইসাবেলকে লুকিয়ে সিনেমা দেখতে নিয়ে যায়। তারা মনের আনন্দে সিনেমা এনজয় করতে থাকে। তবে তাদের আনন্দটা বেশিক্ষণ থাকে না। সিনেমা হলের লোক এসে তাদের দুজনকে বের করে দেয়। পরে তারা দুজনে যেতে যেতে কথা বলতে থাকে। ইসাবেল বলে, আমার বাবা মা মৃত্যুর পর পাপা জর্জ আমাকে তাদের বাড়িতে নিয়ে আসে। এমনিতে পাপা জর্জ অনেক ভালো, কিন্তু সিনেমার কথা বললে সে অনেক রাগ করে। হুগো তখন তার বাবার মৃত্যুর কথা বলে। পরে ইসাবেল বলে, তুমি তাহলে এখন কোথায় থাকো? হুগো তখন ক্লক টাওয়ারের দিকে ইশারা দিয়ে বলে, আমি ওই ক্লক টাওয়ারে থাকি। আঙ্কেল ক্লড হারিয়ে যাওয়ার পর থেকে ঘড়িগুলো আমি দেখাশোনা করি। ইসাবেল বলে, তোমার ভয় করে না যদি কেউ জেনে যায়? হুগো বলে, ঘড়িগুলো যে পর্যন্ত চলবে আর আঙ্কেল ক্লড যে পর্যন্ত ফিরে না আসবে সে পর্যন্ত আমার কোনো ভয় নেই। ভয়ের কথা বলতেই সেখানে গুস্টপ চলে আসে। এরপর সে তাদের দুজনকে প্রশ্ন করতে থাকে। ইসাবেল তখন হুগোকে এ যাত্রায় বাঁচিয়ে নিয়ে যায়। পরে হুগো ইসাবেলের গলায় সেই চাবিটি দেখতে পারে, যেটা অটোমেটরের মধ্যে দিলে সেটি চালু হবে। হুগো তখন ইসাবেলকে সেটি দিতে বলে। ইসাবেল বলে, আমি তোমাকে এটা কেন দেব? হুগো তখন বাচ্চাদের মতো বলে, আমি যখন বলেছি এটা আমার লাগবে তার মানে এটা আমার লাগবে। ইসাবেল বলে, তুমি এটা দিয়ে কি করবে সেটা আমিও দেখব। পরে হুগো ইসাবেলকে নিয়ে ক্লক টাওয়ারে আসে। হুগোর বাবার রেখে যাওয়া শেষ স্মৃতি সে অটোমেটরটি তাকে দেখায়। ইসাবেল বলে, তোমার বাবার জিনিস পাপা জর্জের চাবি দিয়ে কিভাবে খুলবে? হুগো বলে, সেটা তো চাবি দেওয়ার পরে বোঝা যাবে। এরপর হুগো সেটাকে চালু করার জন্য চাবি প্রবেশ করায়। চাবি প্রবেশ করার পরেই অটোমেটরটি চালু হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সেটি আবার বন্ধ হয়ে যায়। এসব দেখে হুগোর মন ভেঙে যায়। পরে সে বসে কাঁদতে থাকে। ইসাবেল তখন তাকে সান্ত্বনা দেয়। একটু পরে অটোমেটরটি আবার চালু হয়ে যায়। পরে ইসাবেল আর হুগো গিয়ে দেখতে পারে অটোমেটরটি একটি ছবি আঁকতেছে। ছবি আঁকা শেষে অটোমেটরটি জর্জ মিলিয়সের নাম লেখে। তখন ইসাবেল বলে, তোমার বাবার অটোমেটরটি পাপা জর্জের নাম কেন লিখেছে? হুগো বলে, আমাদেরকে এটা রহস্য খুঁজে বের করতে হবে। পরে ইসাবেল হুগোকে নিয়ে মামা জেনের কাছে আসে। হুগো মামা জেনকে সেই ড্রয়িংটি দেখায়। ড্রয়িংটি দেখে মামা জেন অনেক ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু সে তাদের সেই ড্রয়িংটির ব্যাপারে কোনো কিছু বলতে চায় না। সে হুগোকে বলে, তুমি এখনো বাচ্চা ছেলে, এসব তুমি এখন বুঝবে না। পরে মামা জেন তাকে বের করে দিতে যাবে, তখনই পাপা জর্জ বাড়িতে আসে। তার জন্য মামা জেন তাদের দুজনকে একটি রুমে লুকিয়ে রাখে। হুগো তখন সেই রুমে তার নোটবুকটি খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা একটি গোপন বক্স পায়। পরে ইসাবেল সেটি বের করে আনার সময় বক্সটি নিচে পড়ে যায়, যার ফলে বক্সের থাকা সবকিছু ছড়ে ছিটে পড়তে থাকে। হুগো তখন অটোমেটরের আঁকা ছবির মতো আরেকটি ছবি দেখতে পারে। তখন সেখানে পাপা জর্জ চলে আসে। পাপা জর্জ সেখানে এসে হুগোকে বকা দিতে থাকে। সে বলে, তোমাকে বিশ্বাস করা আমার ঠিক হয়নি, এখন তুমি এখান থেকে চলে যাও। হুগো যাওয়ার সময় দেখতে পারে পাপা জর্জ অনেক কান্না করতেছে। যাই হোক, হুগো তখন তাদের বাড়ি থেকে চলে আসে। যাওয়ার সময় হুগোর সাথে মিস্টার লেভিসির ধাক্কা লাগে। পরে মিস্টার লেভিসি হুগোকে পড়ার জন্য রবিনহুডের বই দেয়। আসলে মিস্টার লেভিসি তার নাতির জন্য বইটি রেখেছিল, কিন্তু হুগোকে পছন্দ করার কারণে তাকে বইটি দেয়। এরপর হুগো খুশি হয়ে বইটি নিয়ে চলে যেতে থাকে। পরে সিনে গুস্টপ ম্যাডাম এলির সাথে লেসির ব্যাপারে কথা বলতে থাকে। ম্যাডাম এলি বলে, গুস্টপ তুমি একজন বাহাদুর পুলিশ, লেসির সামনে গিয়ে তোমার ভয় না পেয়ে ভালোভাবে কথা বলা উচিত। গুস্টপ তখন বুক ভরা সাহস নিয়ে লেসির ফুলের দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। পরে লেসি তাকে প্রশ্ন করে সে ফুল কিনতে এসেছে নাকি, কিন্তু আমাদের গুস্টপ তো ফুল কিনতে আসেনি।
সে ফুলের মালিকের মনে জায়গা করতে এসেছে। যাই হোক, গুস্টভ তখন কিছু ফুলের সুবাস নিতে নিচু হতেই তার লোহার পা আবার শব্দ করতে শুরু করে। তখন সে লজ্জায় পড়ে যায়। পরে বলে, এক ঝগড়ার সময় দুর্ঘটনাবশত আমার পায়ে আঘাত লাগে, তার জন্য আমার পা আর কোনোদিন ভালো হবে না, আমি এখন আসি। তখন লিসে বলে, আমার ভাইও এক ঝগড়ার সময় দুর্ঘটনাবশত মারা যায়। পরে লিসে সেখান থেকে একটি ফুল গুস্টভকে দেয়। এটার কারণে তো গুস্টভের মনে লাড্ডু ফুটতে থাকে। সিন শিফট হয়ে আসে ফিল্ম একাডেমি লাইব্রেরিতে। এখানে হুগো আর ইসাবেল পুরোনো ফিল্মের গল্প পড়তে আসে। হুগো তখন 1995 সালের তৈরি ইতিহাসের প্রথম সিনেমা এ ট্রেন অ্যারাইভস ইন দ্য স্টেশন পড়তে থাকে। এই সিনেমাটিতে একটি চলন্ত ট্রেনকে আসতে দেখানো হয়, যেটা সত্যি মনে করে সবাই ভয় পেতে থাকে। সত্যি গাইস, আগের সময়ের মানুষের গল্প বা আগে তারা কিভাবে জীবনযাপন করত সেগুলো পুরোনো সিনেমা দেখে আমরা অনুভব করতে পারি। যাই হোক, মুভির শেষে তারা দুজনে দেখতে পারে সেই অটোমেটিকটির আঁকা ছবি এবং সেখানে লেখা আছে ছবির পরিচালক জর্জ মিলিয়স, যে এক যুদ্ধের সময় মারা গেছে। তখন সেখানে প্রফেসর টেবার্ট এসে বলে, তোমাদের কি মিলিয়সের সিনেমা ভালো লাগে? তখন তারা দুজনেই তাকে বলে, জর্জ মিলিয়স মারা যায়নি, সে এখনো জীবিত আছে। ইসাবেল বলে, সে আমার গডফাদার হয়। তাদের মুখে জর্জ মিলিয়সের বেঁচে থাকার কথা শুনে সে হাসতে থাকে। পরে সে তাদের দুজনকে নিয়ে একটি রুমে আসে। সেখানে সে তাদের জর্জ মিলিয়সের পুরনো জিনিস দেখাতে থাকে। সে বলে, আমি জর্জ মিলিয়সের এক বড় ফ্যান। আমি যখন ছোট ছিলাম তখন আমার ভাই আমাকে সেই জর্জ মিলিয়সের সিনেমা হলে একবার নিয়ে গিয়েছিল। কাচের তৈরি সিনেমা হলটি সত্যি অনেক চমৎকার ছিল। আমি তার সাথে কথাও বলেছিলাম। জর্জ মিলিয়স তার জীবনে 500 সিনেমা তৈরি করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে তার সিনেমাগুলো হারিয়ে যেতে থাকে। তবু তার একটি মুভি এখনো আমার কাছে আছে, যেটা এখনো মাস্টারপিস একটি সিনেমা। তখন হুগো আর ইসাবেল বলে, জর্জ মিলিয়স সিনেমা ছেড়ে দিয়েছিল কেন? প্রফেসর টেবার্ট বলে, আমরা তো সবাই মনে করেছিলাম সে যুদ্ধের সময় মারা গেছে। হুগো আর ইসাবেল বলে, সে এখনো বেঁচে আছে, আমরা তার সাথে আপনার দেখা করানোর চেষ্টা করব। পরে তারা দুজনে জর্জ মিলিয়স আর প্রফেসর টেবার্টের সাথে দেখা করানোর জন্য প্ল্যান করতে থাকে। হুগো ইসাবেলকে বলে, আমি কালকে 7টার সময় প্রফেসর টেবার্টকে নিয়ে আসব। ইসাবেল বলে, আচ্ছা। পরে সিনে পুলিশ নদী থেকে আঙ্কেল ক্লডের মৃতদেহ পায়। পরে তারা গুস্টভকে সেই খবর দেয়। গুস্টভ তখন ভাবতে থাকে, আঙ্কেল ক্লড যদি মারা যায় তাহলে এতদিন ধরে ঘড়িগুলোর দেখাশোনা কে করতেছে? এসব নিয়ে গুস্টভ সন্দেহ করতে থাকে। পরে সিনে হুগো প্রফেসর টেবার্টকে নিয়ে জর্জ মিলিয়স মানে পাপা জর্জের বাড়িতে আসে। হুগোকে দেখে মামা জেন চলে যেতে বলে। সে বলে, পাপা জর্জ অসুস্থ, সে এখন বিশ্রাম করতেছে, তোমাদের এখানে দেখলে সে অনেক রাগ করবে। তখন প্রফেসর টেবার্ট বলে, আমি জর্জ মিলিয়সের সব সিনেমা দেখেছি, আমি তার এবং আপনার বড় ফ্যান। তখন আমরা জানতে পারি মামা জেনও পাপা জর্জের সাথে অভিনয় করত। মামা জেন টেবার্টের মুখে এইসব কথা শুনে খুশি হয়। জর্জ মিলিয়সের সেই মাস্টারপিস একটি সিনেমা, সেটা টেবার্ট তার সাথে নিয়ে এসেছে তাদের সবাইকে দেখানোর জন্য। এরপর তারা সেই সিনেমাটি অনেক মনোযোগ দিয়ে দেখতে থাকে। মামা জেন সিনেমাটি দেখে তার অতীতের কথা মনে করতে থাকে। সিনেমা শেষে আমরা দেখতে পারি পাপা জর্জ দরজার সামনে দাঁড়িয়ে সিনেমাটি দেখতেছিল। পরে মামা জেন তাকে ভিতরে নিয়ে আসে। পাপা জর্জ তখন তার অতীতের ঘটে যাওয়া সব ঘটনা সবাইকে বলতে থাকে। সে বলে, আমি আগে ম্যাজিশিয়ান ছিলাম, আমার নিজের একটি থিয়েটার ছিল, সেখানে আমি ম্যাজিক দেখাতাম। ম্যাজিকের পাশাপাশি আমি নতুন কিছু আবিষ্কার করতে চেয়েছিলাম। একটি সময় তো আমি এক অটোমেটর বানিয়ে ফেলি, যেটা আমার ভালোবাসার একটি জিনিস ছিল, যেটা আমি অনেক কষ্ট করে বানিয়েছিলাম। পরে একদিন আমি আর তোমাদের মামা জেন ঘুরতে যাওয়ার সময় একটি সিনেম্যাটিক থিয়েটার দেখতে পারি। সেটা দেখে আমিও এমন একটি থিয়েটার করার চিন্তা ভাবনা করি। এরপর আমি সবকিছু বিক্রি করে দিয়ে কাচের তৈরি এক চমৎকার সিনেমা হল বানিয়ে ফেলি। সেখানে আমি নিজে সিনেমা লিখতাম এবং মামা জেন এবং আমি অভিনয় করতাম। এতে করে আমাদের সময় অনেক ভালো যেতেছিল। কিন্তু আমাদের ভালো সময় আর বেশি দিন ভাগ্যে ছিল না। হঠাৎ করে এক যুদ্ধ শুরু হয়ে যায়। তখন সবাই যুদ্ধ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। যুদ্ধ শেষে তাদের মন মানসিকতা চেঞ্জ হতে শুরু করে। তাদের সিনেমা দেখার চিন্তা ভাবনা আর আসে না। তার জন্য আমার সিনেমা হলটি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। পরে আমি আমার সিনেমাগুলো একটি জুতোর দোকানে বিক্রি করে দেই। সেগুলো তারা তাদের জুতো বানানোর কাজে ব্যবহার করে। অবশেষে জীবন যুদ্ধ হেরে আমার শখের কাছের সিনেমা হল এবং সিনেমা ছেড়ে এই স্টেশনে একটি ছোট খেলনার দোকান দিয়ে কোনোভাবে বেঁচে আছি। তবে সবকিছু বিক্রি করে দিলেও আমি সেই অটোমেটরটি বিক্রি করে দেয়নি। সেটি আমি এক মিউজিয়ামে রেখেছিলাম, কিন্তু মিউজিয়ামে আগুন লাগার কারণে অটোমেটরটি পুড়ে যায়। হুগো তো তখন বুঝতে পারে তার বাবা রেখে যাওয়া অটোমেটরটি আসলে বাবা জর্জের। পরে হুগো তাদের সবাইকে তার জন্য অপেক্ষা করতে বলে অটোমেটরটি নিয়ে আসার জন্য যায়। এরপর সিন শিফট হয়ে মিস্টার ফ্রিককে দেখানো হয়। আমাদের দাদু তো ম্যাডাম এলির সাথে তার কুকুরের জন্য কথা বলতেই পারে না। তার জন্য দাদু এবার চালাকি করে আরেকটি কুকুর নিয়ে আসে। কুকুরটি দেখে ম্যাডাম এলির কুকুরটি চুপ করে সেই কুকুরটির সামনে গিয়ে তখন দাদু বলে, এই বুদ্ধিটা যদি আমি আরো আগে ব্যবহার করতাম। যাই হোক, অবশেষে মিস্টার ফ্রিক ম্যাডাম এলির সাথে তার মনের কথা বলার সুযোগ পায়। তখন সেখানে গুস্টভ এসে তাদেরকে বলে মিস্টার ক্লড মারা গেছে, তার লাশ নদী থেকে পাওয়া গেছে। তখন হুগো এসব কথা দূর থেকে লুকিয়ে শুনতেছিল। গুস্টভ তখন তাকে ধরে ফেলে। পরে সে হুগোকে এতিমখানায় পাঠিয়ে দেওয়ার জন্য কথা বলতে থাকে। এর মধ্যে হুগো সেই তালাটি খুলে সেখান থেকে পালিয়ে যায়। গুস্টভও হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়।
সে হুগোকে ধরার জন্য অনেক চেষ্টা করতে থাকে। হুগো তখন সেই অটোমেটরটি নিয়ে পাপা জর্জের কাছে যেতে থাকে। পথের মাঝে গুস্টপ তাকে ধরে ফেলে। হুগো তখন কেঁদে কেঁদে বলে, আমাকে ছেড়ে দাও, কিন্তু গুস্টপ কোনো কথা শুনে না। তখন পাপা জর্জ সেখানে এসে বলে, হুগো আমাদের সাথে থাকে, তুমি তাকে ছেড়ে দাও। গুস্টপ বুঝতে পারে পাপা জর্জ তাকে মিথ্যে কথা বলতেছে, কিন্তু সেখানে লেসি দাঁড়িয়ে এসব দেখতেছিল। তার জন্য সে হুগোকে পাপা জর্জের সাথে যেতে দেয়। পাপা জর্জ সেই অটোমেটরটি দেখে ইমোশনাল হয়ে পড়ে। পরে তারা সেখান থেকে আনন্দদায়ক মুহূর্ত নিয়ে চলে যায়। তখন আমরা দেখতে পারি এসব দেখে গুস্টপও অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে নিজেও এক ইতিমখানায় বড় হয়েছে। বাবা মা ছাড়া যে সন্তানের কেমন কষ্ট হয় সেটা সে ভালোভাবে জানে। পরে সেখানে লিসে এসে তাকে সান্ত্বনা দেয়। পরে সিনে প্রফেসর টেবার জর্জ মিলেসের বড় একটি শো করে। সেখানে পাপা জর্জ এসে তার কষ্টের কথা এবং এক সাহসী 12 বছরের বাচ্চা মানে হুগোর কথা বলতে থাকে। এরপর তারা একটি পার্টিতে আনন্দ করতে থাকে। সেখানে গুস্টপ লিসের সাথে বিয়ে করার কথা বলে। তাদের মধ্যে এখন ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। অন্যদিকে মিস্টার ফ্রিক মানে আমাদের দাদু ম্যাডাম এলির সাথে ভাব জমিয়ে ফেলেছে। অন্যদিকে পাপা জর্জ হুগোকে তার সাথে রেখে দেয়। এতে করে হুগো একটি নতুন ফ্যামিলি পায়। মানে এক কথায় মুভিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। গাইস, মুভিটি থেকে আমার কিছু ব্যক্তিগত মতামত দিয়েছি। লাইফে কোনো সময় হেরে যাওয়া যাবে না, সবসময় বিশ্বাস রাখতে হবে। বাবার মৃত্যুর পর হুগো কিন্তু হেরে যায়নি। তার বিশ্বাস ছিল যে অটোমেটরটি তাকে এক নতুন স্বপ্নের পথ দেখাবে। অটোমেটরটি শুধু হুগোর পথ দেখায়নি, জীবন যুদ্ধে হেরে যাওয়া এক বৃদ্ধ লোকেরও নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। অটোমেটরটির কারণেই হুগো এক নতুন ফ্যামিলি পায়। বাবা জর্জ আবার নতুন করে সিনেমায় ফিরে আসে। তার জন্য কোনো সময় হতাশ হবেন না, সবসময় ভাগ্যের উপর বিশ্বাস রাখবেন। যাই হোক, মুভিটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফটাফট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম মুভি এবং ড্রামার এক্সপ্রেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।